সকালের প্রথম আলো যেন আকাশের বুকে একটা সোনালি আঁচড় কেটে দিচ্ছিল। বাইরে এখনো হালকা অন্ধকারের চাদর জড়িয়েছিল, কিন্তু দূরের দিগন্তে একটা মায়াবী আভা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল, যেন প্রকৃতি নিজেই নতুন দিনের জন্য চোখ মেলছিল। পাখিরা তাদের কোমল চিঁচি ডাকে ঘুম ভাঙিয়ে দিচ্ছিল চারপাশের নীরবতাকে। ঘরের ভিতর ছিল এক অপার্থিব শান্তি। শুধু প্রাচীন ঘড়ির টিকটিক আর পাখার নরম গুঞ্জন যেন একটা মৃদু লড়ি গেয়ে যাচ্ছিল। বিছানায় শুয়ে ৭০ বছরের হরনাথজি তার রাতের ঘুম পুরোপুরি সেরে উঠে বসলেন। তার মুখে ফুটে উঠেছিল একটা অপূর্ব সুখের আভা। ধীরে ধীরে তিনি উঠলেন এবং পাশে গভীর ঘুমে মগ্ন স্ত্রীর দিকে তাকিয়ে মৃদু স্বরে বললেন, যিনি এখনও নিদ্রার গভীরে তুলিয়েছিলেন, সাবিত্রী, সাবিত্রী, উঠে পড়ো। এখন ৬টা বেজে গেছে, আমি ওয়াক করতে যাচ্ছি। সাবিত্রীজির চোখ এখনও বন্ধ ছিল, কিন্তু হরনাথজির কণ্ঠস্বর শুনে তিনি হালকাভাবে মাথা নেড়ে পাশ ফিরতে ফিরতে বললেন, হ্যাঁ ঠিক আছে, আপনি যান, আমি এক্ষুনি উঠে পড়ব। হরনাথজি মুচকি হেসে তার দিকে একবার তাকালেন। যেমনই তিনি যেতে লাগলেন, পা থেমে গেল এবং আবার ফিরে এসে বললেন, আরে শোনো, কাল রাতে তুমি বলছিলে না যে তোমার মন দুধ জিলেবি খাওয়ার হয়েছে? আমি ফেরার সময় রাস্তা থেকে তাজা গরম জিলেবি নিয়ে আসব, শুধু তুমি উঠে দুধ গরম করে নিও। সাবিত্রীজি চোখ না খুলেই হালকা একটা হাসি দিলেন, যেন ঘুমের মধ্যেও সেই ভালোবাসাপূর্ণ কথাটা অনুভব করছিলেন। হরনাথজি আরেকবার তাকালেন, যেন সেই মুহূর্তটাই তাদের দিনের শুরুর সবচেয়ে দামি অংশ ছিল। তারপর তিনি দরজার কাছে রাখা পুরনো থলিটা তুলে নিলেন, যেটা কখনো সবজি আনতে কাজে লাগত। দরজা খুলতেই বাইরের ঠান্ডা হাওয়া তাকে স্বাগত জানালো। হালকা ঝুঁকে কাঁধ নিয়ে কিন্তু আত্মবিশ্বাস ভরা পায়ে তিনি তার পথে বেরিয়ে পড়লেন। কিন্তু বন্ধুরা, তার জানা ছিল না যে সেই সকালের মিষ্টতায় কিছু এমন মিশেছিল যা তাদের জীবনের দিক একেবারে বদলে দেওয়ার মতো। সড়কের ধারে হালকা ধোয়া উঠছিল, তাওয়ায় ঘিয়ের মিষ্টি সুবাস আর চাশনির গরম ভোঁটা হাওয়ায় মিষ্টতা ছড়িয়ে দিচ্ছিল। একটা পুরনো মশহুর জিলেবির দোকান, যেখানে সকাল সকালই ভিড় জমতে শুরু করত। হরনাথজি লাইনে দাঁড়িয়েছিলেন, তার চোখ দোকানের ভিতরে তেলে ভাজা সোনালি জিলেবির উপর আটকে ছিল। তারপর একটু থেমে তিনি বললেন, ভাইয়া, আধা কেজি জিলেবি দাও, গরম গরমই দাও। তিনি থলি থেকে পয়সা বের করতে করতে বললেন। তখনই পিছন থেকে কারো আওয়াজ এলো, আরে হরনাথ, ডাইটিংয়ের নতুন উপায় শুরু করেছ নাকি? সকাল সকাল গরম জিলেবি, ওয়াহ ভাই ওয়াহ। হরনাথজি চমকে তাকালেন এবং বললেন, আরে সুরেশ লাল। তার মুখে হাসি ছড়িয়ে গেল। সামনে সুরেশ লাল ছিলেন, তার পুরনো বন্ধু এবং প্রতিবেশী। হাতে আঙুল, কাঁধে সবজির ঝোলা আর মুখে সেই পুরনো হাসি। হরনাথজি হাসতে হাসতে বললেন, আরে না রে, এমন কোনো কথা নয়। তুমি তো জানোই, আমি তো এসব জিনিস থেকে দূরেই থাকি। তাহলে এই মিষ্টি কার জন্য? সুরেশলাল চোখ টিপে জিজ্ঞেস করলেন। হরনাথজি মুচকি হেসে বললেন, তোমার ভাবি সাবিত্রী কাল রাতে বলছিল যে মন করছে দুধ জিলেবির, তো ভাবলাম আজ ওয়াক থেকে ফেরার সময় নিয়ে নেব। বেশি কিছু না, শুধু ২-৪টে জিলেবি হয়ে গেল তার মন রাখার জন্য। আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম, পুরনো ভালোবাসার নুসখা। সুরেশলাল হেসে বললেন। যাই হোক, হরনাথজি থলি ধরতে ধরতে বললেন, এই বয়সে নিজে খেলেও উলাহনা না দিলেও শিক্ষা। ভাবলাম কেন আজ বউয়ের জন্য একটা মিষ্টি সকাল বানিয়ে দিই। সুরেশলাল হাসতে হাসতে হরনাথজির কাঁধে হাত মারলেন। একদম ঠিক ভেবেছ বন্ধু, শুধুই মিষ্টি সবসময় বজায় থাকুক। আচ্ছা চল, আমি চলে যাই, না হলে তোমার ভাবি লক্ষ্মী জিজ্ঞেস করবে কোথায় আটকে গেলে এত দেরি করে। চল, ঠিক আছে, সন্ধ্যায় মিলব পাড়ার আড্ডায়। এমন বলে সুরেশলাল চলে গেলেন। হরনাথজি গরম গরম জিলেবির প্যাকেট নিলেন, থলিতে রাখলেন এবং দোকানের কোণে দাঁড়িয়ে আরেকবার মুচকি হাসলেন। শুধু সাবিত্রীর মুখের হাসিটা দেখে নেব তো দিনটা বনে যাবে। কিন্তু বন্ধুরা, সত্যি কি জিলেবির এই মিষ্টি সেই ঘরের পরিবেশকে মিষ্টি করতে পারবে, নাকি সেই দরজার ওপারে আর একটা তিক্ত সত্য তাদের অপেক্ষায় ছিল? হরনাথজি হাতে থলি নিয়ে মুচকি হেসে দরজা খুললেন। যেমনই তিনি ভিতরে ঢুকলেন, তার মুখে সকালের তাজা ভাব আর চোখে সাবিত্রীর হাসি দেখার উৎসাহ স্পষ্ট ঝলকাচ্ছিল। সাবিত্রী, দেখো, আমি জিলেবি নিয়ে এসেছি। তিনি দরজা বন্ধ করতে করতে আওয়াজ দিলেন, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া এলো না। তিনি জিলেবির থলি টেবিলে রাখলেন এবং সোজা ঘরে চলে গেলেন। বিছানায় সাবিত্রীজি ঠিক সেইভাবে শুয়েছিলেন যেভাবে তিনি সকালে তাকে ছেড়ে গিয়েছিলেন। হরনাথ যে হালকা করে বিরক্ত হয়ে বললেন, বাহ জিবা, তুমি তো এখনও ঘোড়া বেচে ঘুমিয়ে আছো,
কি ব্যাপার, আজ উঠতে মনই নেই নাকি? কিন্তু যখন সাবিত্রীজি উঠলেন না, তখন তিনি কাছে এসে বিছানার কিনারে বসলেন এবং ভালোবেসে বললেন, দেখো, গরম গরম জিলেবি নিয়ে এসেছি, এবার তো উঠে পড়ো। যেমনই তিনি সাবিত্রীজির হাত ধরে হালকা করে ঝাঁকাতে চাইলেন, হাতটা একদম ঢিলা হয়ে বিছানার কিনারে লুটিয়ে পড়ল। হরনাথজির হাত সেখানেই থেমে গেল, মুখের হাসি যেন জমে গেল। এক মুহূর্তের জন্য তিনি ভাবলেন হয়তো সাবিত্রী মজা করছেন বা গভীর ঘুমে আছেন। সাবিত্রী, সাবিত্রী, ওঠো না! এবার তার আওয়াজে কম্পন ছিল। তিনি সাবিত্রীজির মুখ নিজের দিকে ঘুরিয়ে দিলেন, কিন্তু সেই মুখ এখন কোনো ভাব ছাড়া ছিল, না গরম, না তাপ, না হাসি, শুধু একটা গভীর ভয়ঙ্কর শান্তি। সাবিত্রী, এই মজা করো না, দেখো দেখো, আমি জিলেবি এনেছি, দুধও গরম করে দেব। জির চোখ জল গড়িয়ে পড়তে লাগল। তিনি আরেকবার সাবিত্রীর হাত ধরলেন, কিন্তু এখন সেই হাত শুধু একটা নাম হয়ে গিয়েছিল, সাবিত্রী, যার শ্বাস এখন তার থেকে অনেক দূর চলে গিয়েছিল। না সাবিত্রী, না, ওঠো সাবিত্রী, দেখো না, দেখো তার আওয়াজ এখন কান্নায় বদলে গিয়েছিল। ঘরের কোণে কোণে স্তব্ধতা ছড়িয়ে পড়েছিল, এমন স্তব্ধতা যা শুধু চুপ ছিল না, চিৎকারও করছিল। টেবিলে রাখা জিলেবি থলিটা এখন তার মিষ্টতা হারিয়ে ফেলেছিল, যেন কেউ জীবন থেকে স্বাদ কেড়ে নিয়েছে। হরনাথজি তার কাপা হাতে সাবিত্রীর নিষ্প্রাণ শরীর ধরে রেখেছিলেন, যেন তার পুরো দুনিয়াকে বাহুতে জড়িয়ে নেওয়ার শেষ চেষ্টা করছেন। চোখ থেকে বয়ে চলা নীরবতা, ঠোঁটে ছড়িয়ে থাকা যন্ত্রণা, আর হৃদয়ে শুধু একটা প্রশ্ন, সাবিত্রী, এমন করে চলে গেলে কিভাবে তুমি? হরনাথজি কয়েক মুহূর্ত সেখানেই মাটিতে হাঁটু গেড়ে বসে রইলেন। চোখ শুধু সাবিত্রীজির মুখের উপর আটকে ছিল, আর তারপর চোখের জল কাঁপা হাতে মুছলেন, কিন্তু হৃদয়ের ভেতরের ভাঙন প্রতিটা শ্বাসের সাথে চিৎকার করছিল। ধীরে ধীরে তিনি কাঁপা হাতে সাবিত্রীর মুখে হাত বোলালেন, যেন এখনও আশা ছিল যে তিনি হঠাৎ চোখ খুলে বলে উঠবেন, কি দেখছ, কিছু হয়নি আমার। কিন্তু এমন কিছু ঘটল না। হরনাথজি পিঠ দিয়ে দেওয়ালের সাহায্য নিলেন এবং কোনো মতে উঠলেন। পায়ে যেন প্রাণ বাকি ছিল না, কিন্তু হৃদয়ে একটা অস্থিরতা ছিল, কাউকে ডাকার, কিছু বলার। তিনি টলমল পায়ে দরজা পর্যন্ত পৌঁছালেন এবং সেখান থেকে ভাঙা আওয়াজে ছেলেকে ডাকলেন, অরুণ, অরুণ বেটা, যারা নিচে আয়, তোমার মা সাবিত্রী উঠছে না। ওপরের ঘরে পাখার আওয়াজের মাঝে ছেলের ঘুম ভাঙল। অরুণ বিরক্ত স্বরে বলল, এখন কি হয়েছে বাবা, সকাল সকাল শান্তিতে ঘুমাতেও দিচ্ছ না, এত চিৎকার করছো কেন? হরনাথজির চোখ দরজায় আটকে ছিল, হয়তো ছেলে দৌড়ে আসবে, কিন্তু সেখানে শুধু আওয়াজ গুঞ্জন করল, চিন্তা নেই, সাবিত্রী উঠছে না, অনেক চেষ্টা করেছি বেটা। হয়তো এই শব্দগুলো তার গলায় আটকে গিয়েছিল। তিনি দরজার কাছে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পর অরুণ সিঁড়ি দিয়ে নেমে এলো। তার মুখে কোনো ঘাবড়ানি ছিল না, বরং বিভ্রান্তি আর বিরক্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। সোজা দরজার কাছে এসে উঁকি দিল। সাবিত্রীজি ঠিক সেইভাবে চুপচাপ শুয়েছিলেন। হরনাথজি কাঁপা আওয়াজে বললেন, বেটা, তুমি ডাক্তারকে ফোন করে দাও। কিন্তু অরুণ ঠান্ডা স্বরে বলল, এখন আর কোনো লাভ নেই বাবা, মা এখনই দুনিয়ায় নেই, মা মরে গেছে। হরনাথজির মুখ থেকে কিছুই বেরোল না, কিন্তু চোখ থেকে বয়ে চলা প্রতিটা জল চুপচাপ চিৎকার করছিল, সাবিত্রী, তুমি এমন করে চলে গেলে কিভাবে? এখন আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচব? সাবিত্রী। তখনই পিছন থেকে মঞ্জু এলো, চুল এলোমেলো, হাতে মোবাইল ফোন আর গ্লাসে অর্ধেক চা। নিজের শাশুড়ির দিকে তাকিয়ে কাঁটাযুক্ত হাসি দিয়ে বলল, কি হয়েছে এখন? মাজি উঠলেন না নাকি? মরে গেছেন নাকি? চলো, ভালোই হয়েছে, এখন রোজ রোজের নাটকবাজি দেখতে হবে না। হরনাথজির চোখ এখন সাবিত্রীজির ওপর নয়, মঞ্জুর ওপর ছিল, কিন্তু তাতে আলো ছিল না, শুধু একটা নীরবতা ছিল যা হাজার প্রশ্নে ভরা ছিল। সেই জিলেবির থলিটা যা টেবিলে রাখা ছিল, সেটা সেখানে পড়ে পড়ে ঠান্ডা হয়ে গিয়েছিল। মিষ্টতা এখন আর ছিল না, না থলিতে, না ঘরে। নিজের বাবাকে কাঁদতে দেখে অরুণ বলল, বাবা, এখন এই কান্নাধনা বন্ধ করো এবং ডেড বডি নিয়ে আসার লোকদের ডাকো এবং দাহ সংস্কারের প্রস্তুতি করো। আর হ্যাঁ, তাড়াতাড়ি করো, দুপুরে আমার একটা জরুরি মিটিং আছে। এত শুনেই হরনাথজি ধীরে ধীরে বললেন, তোর মা এটা, কিছু তো লজ্জা কর। হরনাথজির আওয়াজ কাঁপছিল, কিন্তু অরুণের মুখ পাথরের মতো, একটা ভাব ছাড়া সে তির্যক স্বরে আবার বলল, এখন আপনি ইমোশনাল ড্রামা শুরু করবেন না বাবা, প্রত্যেককে একদিন যেতে হয়। মা চলে গেলে কাঁদলে সে ফিরে আসবে না, এখন বেশি ভাবুক হয়ে যাওয়ার বয়সও আর নেই আপনার। হরনাথজির চোখ থেকে জল চুপচাপ পড়তে লাগল।
তিনি কোনো উত্তর দিলেন না। তখনই মঞ্জুও বলে উঠল, আর শুনুন, আমাদের থেকে কোনো আশা রাখবেন না। আমার কাছে তো আগে থেকেই সময় নেই এই দাহ সংস্কার, নাওয়া ধোয়া করা আর একদিকে বসে কাঁদার। আমাকে সন্ধ্যায় পার্লার যেতে হবে, পায়েলের বিয়ে আছে তো, তাড়াতাড়ি সব নিপটিয়ে ফেলুন। হরনাথজি এক দৃষ্টি নিজের স্ত্রীকে দেখতে রইলেন, যার সাথে বয়সের প্রতিটা ঋতু ভাগ করে নিয়েছিলেন, এবং এখন তিনি চুপ করে শুয়েছিলেন, হয়তো এই বেপরোয়া ভাব দেখতেও চাননি। কিছুক্ষণ পর প্রতিবেশীর কয়েকজন মহিলা এসে গেলেন। একজন জিজ্ঞেস করলেন, ভাই সাহেব, কি হয়েছে সাবিত্রী দিদির? জি ধীরে ধীরে বললেন, উঠলেন না সকাল থেকে, শুধু ঘুমিয়ে রয়ে গেলেন। কেউ ধীরে ধীরে তার মুখে সাদা চাদর ঢেকে দিল, কেউ কাঁদছিল না, শুধু একদিকে হরনাথজি ভূত হয়ে বসেছিলেন, চোখে জল নিয়ে, এবং তার দুনিয়া যেন সেই সাদা চাদরের সাথে ঢেকে গিয়েছিল। তখনই অরুণ বাইরে থেকে এসে দুজনকে দেখে বলল, আরে তাড়াতাড়ি তোলো না, অ্যাম্বুলেন্সের লোক অপেক্ষা করছে, দেরি হয়ে যাচ্ছে। জি হঠাৎ তার কথা শুনে মাথা ঘুরিয়ে নিলেন, তারপর ধীরে ধীরে বললেন, একটু দেরি করে রাখতে দাও। মঞ্জু ছিঁড়ে বলল, এখন কি করব? রেখে রেখে কোথাও আরও দাহ সংস্কার হবে নাকি? হদ্দ হয়েছে, কত ড্রামা করবে বাবা আপনি? এমন বলে মঞ্জু বাইরে মহিলাদের মাঝে গিয়ে বসে গেল এবং তারপর কাঁদার ড্রামা শুরু করল। তখনই প্রতিবেশীর আম্মা ধীরে ধীরে কাছে এসে বসলেন এবং বললেন, হরনাথ ভাইয়া, সাবিত্রী খুব সরল ছিল। কাল রাতেও আমি তার সাথে দেখা করে গিয়েছিলাম, অনেক হেসে কথা বলেছি আমরা দুজন। শেষে আবার হঠাৎ এসব কিভাবে? জি কিছু বললেন না, তার চোখ এখন শুকনো লাগছিল, হয়তো জলও ক্লান্ত হয়ে গিয়েছিল। এর মধ্যে সুরেশ লাল এলেন, মাথা নিচু করে হরনাথজির কাছে বসলেন এবং ধীরে ধীরে তার কাঁধে হাত রাখলেন। ভাই, আমি জানি তুমি কতটা ভেঙে করেছ। সাবিত্রীজিকে চলে যাওয়ার ৮ দিন হয়ে গিয়েছিল। ঘরের নীরবতা এখন ধীরে ধীরে অভ্যাসে পরিণত হচ্ছিল, সেই নীরবতা যা প্রতিটা দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল, কিন্তু এখন শোনার কেউ ছিল না। হরনাথজি আজও রোজের মতো উঠলেন, কিন্তু এবার তার হাতে তোয়ালে ছিল না, বরং সাবিত্রীজির ছবি ছিল, সেই ছবিটা যা ৪ দিন আগে চিতার মাথার কাছে রাখা হয়েছিল, যেটা তিনি সবার শেষে তুলেছিলেন, যেন কোনো শেষ জিনিস ছিল যা তার স্ত্রীর সাথে জড়িয়েছিল। তিনি সেই ছবিটা ধীরে ধীরে তুললেন, একটা অদ্ভুত নরমতা আর কাঁপা হাতে, তারপর চুপচাপ সেটা নিজের বালিশের কাছে রেখে দিলেন, যেন তার স্ত্রী এখনও সেখানেই আছেন, শুধু বলছেন না। তিনি সেখানে বিছানার কিনারে বসে রইলেন, দৃষ্টি দেয়ালে ঝোলানো ঘড়ির ওপর গিয়ে আটকে গেল। কাঁটাগুলো ৬:৩০-এর কাছে আটকে ছিল। ৬:৩০, এই তো সময় ছিল যখন সাবিত্রীজি উঠতেন চা বানানোর জন্য। একটা লম্বা শ্বাস তার বুক থেকে বেরোল, ধীরে ধীরে, ক্লান্ত, যেন কোনো বোঝা নামছিল না। আর তখনই স্মৃতির একটা ছড়ানো দৃশ্য সামনে উঠে এলো, ঝাপসা কিন্তু খোঁচা মারা। সাবিত্রীর সেই ঠান্ডা হাত, যেটা তিনি সেই সকালে তুলতে চেয়েছিলেন, সেই হাতটা একটু ভারী ছিল এবং নখ নীল ছিল। হ্যাঁ, নীল, যেন কিছু ছিল সেখানে। হরনাথজির শ্বাস থেমে গেল, এক মুহূর্তের জন্য দৃষ্টি স্থির হয়ে গেল। মুখে কোনো ভয় ছিল না, কিন্তু বিভ্রান্তি ছিল অনেক গভীর। সত্যিই কি নখ নীল ছিল, নাকি সেটা আমারই ভ্রম ছিল সেই সময়? ঘরের নীরবতা আরও গভীর হয়ে গিয়েছিল, যেন সাবিত্রীজির স্মৃতির সাথে আরও কোনো কথা সেখানে থেমে গিয়েছিল, কোনো এমন প্রশ্ন যার উত্তর এখনও তার নিজেরও জানা ছিল না। তারপর তিনি চোখ পিটপিট করলেন, একটা লম্বা শ্বাস নিলেন এবং হালকা করে মাথা নিচু করলেন। তারপর মনে মনে বললেন, না, এসব আমার ভ্রম, ৪ দিন ধরে ঠিকমতো ঘুমায়নি, হয়তো সেই ক্লান্তি মাথায় এসব ভরে দিয়েছে। তিনি সাবিত্রীর ছবিটা বিছানার মাথার কাছে যত্ন করে রাখলেন। তারপর ধীরে ধীরে উঠলেন এবং ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে চলে গেলেন। চুলায় পানি বসালেন এবং সাবিত্রীজির মতোই ২ কাপ চা বানাতে লাগলেন, একটা নিজের জন্য আর দ্বিতীয়টা অভ্যাসবশত এখনও সাবিত্রীজির জন্য। যখন চা তৈরি হয়ে গেল, তখন একটা কাপ তিনি পাশের খালি চেয়ারে রেখে দিলেন। কিছুক্ষণ তিনি সেখানে বসে চুপচাপ চা খেতে লাগলেন, কোনো কথা নয়, কোনো অভিযোগ নয়, শুধু একটা দিন, আর যা সাবিত্রীজি ছাড়াও যেন বাঁচা জরুরি হয়ে গিয়েছিল। সাবিত্রীজি চলে যাওয়ার পর হরনাথজি প্রতিদিন আরও চুপ হয়ে যাচ্ছিলেন। রান্নাঘরে চা বানানো, খবরের কাগজ পড়তে পড়তে সামনের চেয়ারের দিকে তাকানো, বলতে বলতে নিজেই থেমে যাওয়া, এসব এখন তার দৈনন্দিনের অংশ হয়ে গিয়েছিল। কিন্তু এই নীরবতাকে ঘরে কেউ বোঝার চেষ্টা করেনি। আর তারপর এক সন্ধ্যায়, হালকা শীত ছিল,
এবং পেটে তীব্র ক্ষুধার অনুভূতি। হরনাথজি ধীরে ধীরে পায়ে রান্নাঘরে চলে গেলেন। সাবিত্রীজি ছাড়া এই রান্নাঘর এখন তার কাছে পরের মতো লাগত। কিন্তু আজ ক্ষুধা এত ছিল যে পেটের কথা শুনতে হলো। ধীরে ধীরে ডাল চড়ালেন, চাল ধুয়ে ফেললেন, ছোট ভাঙনে খিচুড়ি চড়াতে যাচ্ছিলেন যে তখনই পেছন থেকে মঞ্জুর তীব্র আওয়াজ গুঞ্জন করে উঠল, বাবা, আপনার একটু ধৈর্যও হয় না? এমন কি ক্ষুধা লেগেছে যে রান্নাঘরে নিজে ঢুকে পড়লেন? জি পেছন ফিরে তাকালেন। মঞ্জু তার হাতে মোবাইল নিয়েছিল, কিন্তু চোখে আগুন ঝরছিল। লোকে তো আমাকেই শোনাবে, দেখো বউ শ্বশুরকে খাবারও দেয় না, কিন্তু কারো কি জানা আছে যে আমার শ্বশুর এত চটরা যে সবসময় কিছু না কিছু খেতে চায়? এদের ক্ষুধা তো যেন কখনো শেষই হয় না। জির হাত থেমে গেল। এক মুহূর্তের জন্য তার মুখ শক্ত হয়ে গেল, কিন্তু তারপর চোখ নিচু হয়ে গেল। রাগ তো অনেক আসছিল, কিন্তু তিনি নিজের বউয়ের সাথে মুখ লাগাতে চাননি। তার জানা ছিল মঞ্জু সেই মহিলা যে ছোট্ট একটা কথায় পুরো ঘরের পরিবেশ নষ্ট করে দেয়। কিন্তু সত্যি তো এটাই ছিল যে হরনাথজি সকাল থেকে আজ কিছু খাননি। যেদিন থেকে সাবিত্রীজি চলে গেছেন তার ক্ষুধা যেন শেষই হয়ে গিয়েছিল। তিনি চুপচাপ ডালে ঝাল দিতে যাচ্ছিলেন যে পিছন থেকে অরুণের আওয়াজ এলো, কি হয়েছে, কেন চিৎকার করছো মঞ্জু? মঞ্জু এক মুহূর্ত না থেমে ঘুরে তীব্র স্বরে বলল, হয়েছে কি নিজের চোখে দেখো, তোমার বাবা রান্নাঘরে ঢুকে নিজের জন্য খিচুড়ি বানাচ্ছেন। পুরো রান্নাঘরের অবস্থা দেখো, ডাল ছড়িয়ে পড়ে আছে, ভাঙন উবলে উঠেছে। আর বলো না, আমার সব মেহনতের জায়গায় এরা মাটি করে দিয়েছেন। হরনাথজি ভাঙন থেকে চুপচাপ খিচুড়ি বের করছিলেন। অরুণ নিজের বাবার দিকে তাকালেন এবং তারপর রাগে বললেন, বাবা, এত কি ক্ষুধা লেগেছে যে একটু ধৈর্য ছিল না আপনার? হরনাথজি কোনো উত্তর দিলেন না, শুধু সেই থালায় খিচুড়ি বের করলেন, কাপড় দিয়ে কিনার মুছে নিলেন এবং চুপচাপ রান্নাঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে এগোলেন। পিছন থেকে মঞ্জুর আওয়াজ আরও তীক্ষ্ণ হয়ে গেল, এসব এখন চলবে না অরুণ, প্রতিদিন নতুন নাটক, এখন ঘরে যদি এই তামাশা চলতে থাকে। তো অরুণ তাকে তাড়াতাড়ি থামিয়ে দিল, বসো মঞ্জু, এখন চুপ হয়ে যাও। তারপর হালকা ইশারায় বলল, উপরে যাও, এখন না। মঞ্জু একটু অবাক হয়ে তাকে দেখতে লাগল, কিন্তু অরুণের মুখ শক্ত ছিল। সে আর কিছু না বলে ঘুরে সিঁড়ি উঠতে লাগল। হরনাথজির ঘরের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। এখন তিনি কারো প্রশ্নের কোনো উত্তর দেওয়া জরুরি মনে করতেন না আর। বাইরে অরুণের চোখ কিছুক্ষণ দরজাটাকে ঘুরিয়ে দেখছিল, যেন কিছু ভাবছিল, কোনো সিদ্ধান্ত বা কোনো ভয় যা ভিতরে ভিতরে পুষে রাখা হচ্ছিল। কিন্তু বন্ধুরা, কি চলছিল অরুণের মনে? চলো জেনে নেওয়া যাক পরের গল্পে। সাবিত্রীজিকে চলে যাওয়ার কয়েকদিন হয়ে গিয়েছিল। ঘর সেখানেই ছিল, লোক সেখানেই ছিল, কিন্তু প্রতিটা কোণ এখন খালি লাগত। সবকিছু আগের মতো ছিল, শুধু সাবিত্রীজি নেই। সেই রাতে কিছু অদ্ভুত চা ছিল। ঘড়িতে রাতের 2টো বাজছিল। ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে আসা হাওয়াও ঠান্ডা লাগছিল। কিন্তু হরনাথজির আত্মা অস্থির ছিল। তিনি পাশ ফিরতে ফিরতে থাকলেন, কিন্তু ঘুম যেন কোথাও দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল। অবশেষে তিনি ধীরে ধীরে চাদর সরালেন, চপ্পল পরলেন এবং কোনো আওয়াজ না করে সিঁড়ির দিকে এগোলেন। ছাদে যেখানে কখনো নিজের স্ত্রীর সাথে অগণিত রাত কাটিয়েছিলেন। দরজা খুলতেই একটা হালকা হাওয়া মুখ ছুঁয়ে গেল, যেন কোনো পুরনো চেনা মুচকি হেসে বলছিল, এসে গেছেন আপনি। তিনি মুচকি হাসলেন। ছাদে সেই পুরনো কাঠের চেয়ার এখনও কোণে রাখা ছিল, যেন কারো অপেক্ষায় ছিল। হরনাথজি কাছে গিয়ে চেয়ার টেনে বসলেন, মাথা পিছনে হেলিয়ে দিলেন এবং উপরে আকাশের দিকে তাকালেন। চাঁদ আজও পূর্ণ ছিল, ঠিক তেমনই ঝলমলে, কিন্তু তার আলোয় এখন কোনো হাসি ছিল না। একটা শ্বাস ভিতরে টেনে নিলেন এবং চোখ নিজে থেকেই ভিজতে শুরু করল। তার দৃষ্টি পাশের খালি চেয়ারের দিকে গেল, সেখানে যেখানে কখনো তার স্ত্রী সাবিত্রীজি বসতেন, এবং তারপর স্মৃতির পাতা খুলতে শুরু করল। শুনুন, সাবিত্রীজি ধীরে ধীরে বললেন, দেখো না, আকাশে আজ চাঁদ কত স্পষ্ট। তিনি হরনাথজির কাঁধে লেগে বসেছিলেন, মাথা তার বাহুতে হেলানো এবং চোখ চাঁদের উজ্জ্বল আলোয় ডুবেছিল। হরনাথজি তার দিকে তাকালেন, মুচকি হেসে বললেন, হ্যাঁ, আর আমার হাসিও তো সেখানেই ঝলকাচ্ছে। সাবিত্রীজি হালকা করে পলক ফেললেন, ঠোঁটে একটা ধীর কিন্তু অত্যন্ত সুন্দর হাসি ফুটে উঠল। যদি কখনো আমার এই হাসি চলে যায়, তো এই চাঁদও তোমার কাছে নিঃসঙ্গ লাগতে শুরু করবে। হরনাথজি কিছু বললেন না, শুধু নিজের স্ত্রীর হাত ধরে নিলেন। সেই রাতে হাওয়া একটু ঠান্ডা ছিল, কিন্তু তাদের মাঝে একটা অদ্ভুত উষ্ণতা ছিল, যা শব্দে নয়, শুধু স্পর্শে অনুভব হতো।
আকাশে চাঁদ হাসছিল এবং মাটিতে দুটো হৃদয়ে চুপ থেকেও সবকিছু বলছিল। হর্নার্জির চোখ এখন পাশের চেয়ারটাকে দেখছিল, কিন্তু মুখটা একটু আরও শান্ত হয়ে গিয়েছিল। তিনি ধীরে ধীরে ডান হাত বাড়ালেন, যেন আরেকবার সাবিত্রীজির আঙুল ধরার চেষ্টা করছেন। হাওয়া এক ঝাপটায় তার সাদা চুলে হাত বুলিয়ে দিল, যেন বলছিল, আমি এখানেই আছি। তিনি মাথা দেয়ালে হেলিয়ে দিলেন, চোখ ধীরে ধীরে বুজে আসছিল। আর তারপর জানি না কখন ঘুম তাকে নিজের আলিঙ্গনে নিয়ে নিল, এবং তিনি সেখানেই নিজের সাবিত্রীর স্মৃতিতে হারিয়ে ছাদের সেই চাঁদনিতে ঘুমিয়ে পড়লেন। কিন্তু বেশিক্ষণ হয়নি যে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। ভিতরে কোথাও অস্থিরতা উঠছিল, গলা শুকিয়ে যাচ্ছিল এবং শ্বাস একটু ভারী লাগছিল। তিনি চারদিকে তাকালেন, পানির বোতল খুঁজলেন, কিন্তু কিছু পেলেন না। তারপর ধীরে ধীরে তিনি ছাদের সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলেন, যেন কেউ নিজের ঘরেই চুপচাপ হাঁটছে, যাতে কেউ না জেগে যায় যে হঠাৎ একটা ধীর আওয়াজ তার কানে এলো। তিনি সেখানেই থেমে গেলেন। আওয়াজ অরুণের ঘর থেকে আসছিল। হরনাথজি অবাক ছিলেন, এত রাতে অরুণ আর মঞ্জু এখনও জেগে কেন? এখনই তিনি নিচে নামতে যাচ্ছিলেন যে তখনই ঘরের ভেতর থেকে আসা অরুণের ধীর কিন্তু অত্যন্ত স্পষ্ট আওয়াজ তার পুরো অস্তিত্বকে জমিয়ে দিল। তুমি নিশ্চিন্ত থাকো মঞ্জু, এখন কেউ আমাদের কিছু বলতে পারবে না। যা হওয়ার হয়ে গেছে, এখন বাবাও কিছু করতে পারবেন না। হরনাথজির শ্বাস যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। তিনি সিঁড়ির আড়ালে লুকিয়ে প্রতিটা শব্দ ধরার চেষ্টা করছিলেন, কিন্তু যেই পরের শব্দ তার কানে ধাক্কা মারল, সেটা তার পায়ের তলার মাটি সরিয়ে দিল। এক মুহূর্তের জন্য হরনাথজির মনে হল যেন তার হৃদয় ধড়কাতে ভুলে গেছে। তার শরীর কাঁপতে শুরু করল, চোখ ফেটে যাওয়ার মতো হয়ে গেল, হাত পা যেন অবশ হয়ে গেল। তার সাবিত্রী, যাকে তিনি নিজের হাতে বিদায় দিয়েছিলেন, তিনি সত্যিই ঘুমিয়ে যাননি, ঘুমিয়ে দেওয়া হয়েছিল, এবং সেটাও সেই ছেলের হাতে যার একটা হাসির জন্য সাবিত্রীজি পুরো দুনিয়ার সাথে লড়ে যেতেন। হরনাথজি সেখানেই সিঁড়িতে ঠেস দিয়ে রইলেন। ঘরের ভিতর হাসির একটা ধীর স্তর এখনও ভাসছিল, এবং বাইরে একজন বাবার আত্মা ছড়িয়ে পড়ছিল, কোনো আওয়াজ ছাড়া, কোনো চোখের জল ছাড়া। কোনো মতে নিজেকে সামলে তিনি ধীরে ধীরে নিচে নেমে গেলেন। প্রতিটা পা এখন ভারী লাগছিল। ঘরে পৌঁছাতেই দরজা ভিতর থেকে বন্ধ করলেন এবং দেয়ালে ঝুলানো সাবিত্রীর ছবির দিকে এক দৃষ্টে তাকিয়ে হরনাথজির চোখ শুধু এটাই জিজ্ঞেস করছিল, কেন চিনতে পারিনি আমি? সেই সকালে তোমার সাথে কি হয়েছিল? কিভাবে তুমি নিজেরই কোল থেকে জন্মানো ছেলে আর তার বইয়ের ঘৃণার শিকার হলে, আর আমি শুধু জিলেবির মিষ্টিতে জড়িয়ে রইলাম? এই শব্দ তার ঠোঁট থেকে নয়, তার আত্মা থেকে বেরোচ্ছিল। তিনি সেখানে বসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। ঘড়িতে 4 বেজে গিয়েছিল, এবং এবার সেই চোখের জল শুধু যন্ত্রণার ছিল না, সেই চোখের জল একটা সিদ্ধান্ত থেকে বয়ে চলছিল। চোখের জল মুছতে মুছতে হরনাথজি গভীর শ্বাস নিলেন এবং মনে মনে বললেন, এখন আমি চুপ থাকব না সাবিত্রী, এখন করব সেটা যা হয়তো দুনিয়ার কোনো বাবা কখনো করেনি। এমন বলতে বলতে তিনি উঠলেন এবং সোজা আলমারির দিকে এগোলেন। যেমনই আলমারি খুললেন, তার চোখ থেকে চোখের জল উধাও হয়ে গিয়েছিল। এখন সেখানে শুধু একটা আগুন আর একটা সিদ্ধান্ত ছিল, যা শুধু হরনাথজি নয়, বরং একটা ভাঙা স্বামী নিয়েছিল নিজের স্ত্রীর জন্য। তিনি ধীরে ধীরে আলমারিতে রাখা একটা পুরনো ফাইল বের করলেন। তাতে কিছু দলিল ছিল। ফাইলটা তিনি একটা পুরনো কাপড়ের থলিতে রাখলেন এবং কাঁপা হাতে তার গিঁট বাঁধলেন। কিন্তু এবার সেই কম্পন ভয়ের ছিল না, বরং একজন বাবার আত্মায় উঠে আসা ঝড়ের ইশারা ছিল। হরনাথজি দরজার দিকে এগোতে এগোতে থেমে গেলেন, মনে মনে বললেন, না যাওয়ার আগে এই একটা কাজ করতেই হবে। এখন সময় এসে গেছে সেই জিনিসের, যেটা আমি সাবিত্রীর কথা মেনে আগে থামিয়ে রেখেছিলাম। আর তারপর তিনি চুপচাপ ঘুরলেন, যা ভেবেছিলেন তাই করলেন। একটা চুপ থেকে যাওয়া সত্য যা এখন সাক্ষী হয়ে যাবে। তিনি আরেকবার নিজের স্ত্রীর দিকে তাকালেন এবং তারপর ঘরের দরজা খুললেন এবং ধীর পায়ে কোনো ছায়ার মতো পুরো ঘর পেরিয়ে মূল দরজা পর্যন্ত পৌঁছালেন। দরজা খুলে চুপচাপ অন্ধকার রাতে একা বেরিয়ে পড়লেন, সেই রাস্তায় যেখানে এখন কোনো ছেলে ছিল না। শুধু একটা প্রশ্ন ছিল, যার উত্তর তাকে এখন এই দুনিয়া থেকে নয়, নিজের থেকে নিতে হবে। তার পায়ের নিচে মাটি ছিল, কিন্তু মনে শুধু আগুন। আর সেই থলিতে তার হাতে এমন একটা দলিল ছিল, যা এখন তার মরার পর নয়, বেঁচে থাকতেই কিছু সম্পর্ককে বেনেকাপ করার ছিল। সকালের হালকা রোদ জানালা দিয়ে ছেকে ঘরে ছড়িয়ে পড়ছিল। মঞ্জু ধীরে ধীরে উঠল এবং অভ্যেসবশত নিজের শ্বশুরের ঘরের দিকে উকি দিল, কিন্তু যেমনই ভিতরে দেখল, তার মুখ ফুটে উঠল। ঘর খালি ছিল,
বালিশ সোজা রাখা ছিল, চাদর ভাঁজ করা এবং সেই কাপড়ের থলিটাও ছিল না। তার ঠোঁটে একটা কুটিল হাসি এলো, যেন কোনো পুরনো বোঝা থেকে হঠাৎ মুক্তি পেয়ে গেছে। সে দ্রুত নিজের ঘরে গেল এবং অরুণের চাদর টেনে বলল, শোনো, আজকের দিন খুব ভালো। অরুণ পাশ ফিরতে ফিরতে বিরক্ত হয়ে বলল, আরে এখন কি হয়েছে সকাল সকাল? ঘুমাতে দাও একটু, সারা রাত ঘুম হয়নি। মঞ্জু ঠান্ডা শ্বাস নিয়ে চোখ মোটকাল। আগে আমাকে একটা জোর চিমটি কাটো, কোথাও আমি স্বপ্ন দেখছি না তো? অরুণ রাগে বলল, তুমি সোজা কথা বলছো না কেন? মাথা খারাপ করো না। মঞ্জু এবার জোরে মুচকি হাসল। যা আমি বলতে যাচ্ছি শুনলে খুশিতে পাগল হয়ে যাবে। অরুণ চমকে উঠল, আরে বলো তো এবার। তারপর মঞ্জু খুশিতে বলল, তোমার সেই বুড়ো বাবা ঘর ছেড়ে চলে গেছে। অরুণ ছটকা দিয়ে উঠে বসল। কি বাজে কথা বলছো তুমি? এমন করে চলে যাবে কিভাবে? কাছেই গিয়েছিলেন হয়তো, এখনই এসে পড়বেন। মঞ্জু ঠোঁট কামড়াতে কামড়াতে মাথা নেড়ে বলল, না, আমি তার আলমারি দেখেছি, তার কাপড় থলি কিছুই নেই সেখানে। মনে হয় এবার পাকাপাকিভাবে চলে গেছেন, আর এখন তিনি পিছনে ফিরে দেখবেন না। তারপর সে চঞ্চল হয়ে বলল, এখন আমাদের ভালো দিন শুরু হয়েছে অরুণ, এখন এই ঘর আমাদের, আমি এর মালকিন আর তুমি এর মালিক। মঞ্জুর কথা শুনে অরুণের চোখে একটা অদ্ভুত চমক এলো, কিন্তু তাতে কোনো খুশি ছিল না, না কোনো স্বস্তি। সে চুপ ছিল, কিন্তু মঞ্জুর চোখে নাচা আনন্দ তার ভিতরের সত্যিকে আরও নগ্ন করে দিচ্ছিল। মঞ্জু এখন পুরো ঘরে ঘুরে ঘুরে হাসছিল। এখন দেখো, এই পুরনো বিছানাটাও বের করিয়ে ফেলব, আর রান্নাঘরের টাইলস বদলে দেব। বছরের পর বছর এই ঘরে যে সড়ক ছিল না, এখন সেটা সরবে। তার চোখ এখন ঘরের জিনিসপত্র নয়, সম্পত্তিকে দেখছিল। অরুণ এখনও চুপচাপ দাঁড়িয়েছিল, কারণ তার এখনও বিশ্বাস হচ্ছিল না যে তার বাবা এমন করে কোথাও চলে যাবেন। সে মনে মনে ভাবতে লাগল, কোথাও কিছু জানাজানি তো হয়নি। তার আঙুল অজান্তেই বালিশের কিনারা মোচড়ছিল, যেন মাথায় কোনো চিন্তা খুব খারাপভাবে উঠে আসছিল। কিন্তু মঞ্জুর এখন এসব কথায় কোনো ফারাক পড়ছিল না। তার আওয়াজ পুরো ঘরে গুঞ্জন করছিল। এখন না কোনো টোকা, না কোনো নজর। এখন এই ঘর আমাদের, আর এখন আমরা সবকিছু নিজের মতো করে করব। পরের দিন মঞ্জু রান্নাঘর থেকে বেরিয়েই ছিল যে দরজায় ঘণ্টি বাজল। যেমনই সে দরজা খুলল, সামনে তার মা কমলাজি দাঁড়িয়েছিলেন, ঘামে ভেজা মুখ, ক্লান্ত। কিন্তু মঞ্জুর চোখে চমক দেখে মুচকি হাসলেন। আরে বাহ, মনে হয় কোনো বড় খুশখবর আছে, এত ফুটফুটে লাগছে তুই। কোথাও তোর শাশুড়ির সাথে সাথে শ্বশুরও লুটিয়ে পড়েনি তো? মঞ্জু খিলখিল করে হেসে বলল, মা আপনিও না, এমন কপাল কোথায় আমার। কিন্তু হ্যাঁ, সেই বুড়ো এখন এই ঘর ছেড়ে চলে গেছে, আর এখন পুরো ঘর আমার। কমলাজির চোখে চমক এলো। তুই তো সত্যি বাজি মেরে দিয়েছিস মেয়ে, এখন তোকে কেউ আটকাতে পারবে না। এর মধ্যে অরুণও সেখানে এসে গেল। যেমনই সে নিজের শাশুড়িকে দেখল, মুচকি হেসে পায়ের দিকে ঝুঁকে বলল, মাজি, খুব ভালো করেছেন আপনি এসে গেছেন, এখন তো সত্যিই খুব ভালো দিন এসে গেছে। মঞ্জু চঞ্চল হয়ে বলল, অরুণ তুমি এমন করো না, মায়ের জন্য নিজের ঘরে চেয়ার লাগিয়ে দাও, আমি এক্ষুনি পানি আনছি। অরুণ মাথা নেড়ে বলল, ঠিক আছে, আর হ্যাঁ, আমি সামোসা নিয়ে আসছি। মঞ্জু মুচকি হেসে ঝট করে বলল, শোনো, মা ধোকলা খুব পছন্দ করেন, সেটাও নিয়ে এসো, আর হ্যাঁ, কোনো ভালো মিষ্টিও নিয়ে এসো, খুশির দিন তো, সেলিব্রেশন তো হবেই। অরুণ দরজার দিকে এগোতে এগোতে বলল, ঠিক আছে, সব নিয়ে আসব। আর তারপর সে বাইরে চলে গেল। সেই রাস্তায়, যেখানে এখন হরনাথজি ছিলেন না, কিন্তু তার ছায়া প্রতিটা মোড়ে ছিল। ওদিকে মঞ্জু নিজের মা কমলার সাথে নিশ্চিন্ত হয়ে হরনাথজির ঘরে গিয়ে বসল। যে ঘরের দেয়ালে বছরের পর বছর সাবিত্রীজি আর হরনাথজির স্মৃতি বাস করত, সেখানে এখন হাসি, ঠাট্টা আর স্বার্থের গান গুঞ্জন করছিল। কিন্তু সত্যিই কি সবকিছু এখন তাদের মতো ছিল, নাকি সেই ঘরের দেয়ালও এখন কিছু শুনছিল আর দেখছিল, যা হয়তো কোনোদিন বলে উঠবে? কিছুক্ষণ পর অরুণ সমোসা, মিষ্টি আর কমলাজির পছন্দের ঢোকলা নিয়ে ফিরে এলো। তারপর তিনজন এখন হরনাথজির ঘরে আরাম করে বসেছিলেন, যেন কোনো বড় যুদ্ধ জিতে ফিরেছেন। মঞ্জু প্লেট সাজাতে লাগল, অরুণ বোতল থেকে ড্রিঙ্ক ঢালছিল, আর কমলাজি চেয়ারে বসেছিলেন। পুরো মেজাজে এখন একটা ঠান্ডা স্বস্তি ছিল। এর মধ্যে কমলাজি একটা গভীর শ্বাস নিলেন এবং মুচকি হেসে বললেন, যাই হোক বেটা, তোমাদের দুজনকে স্বীকার করতেই হবে, এত সুন্দর করে তোমরা সবকিছু করে ফেলেছ। আমার তো আজও বিশ্বাস হয় না অরুণ, যে তুমি মঞ্জুর সাথে মিলে নিজের মাকে উপরে পাঠিয়ে দিয়েছ। ঘরে এক মুহূর্তের জন্য একটা অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। তারপর মঞ্জু খিলখিল করে বলল, সন্দেহ হবে কিভাবে মা? আখের প্ল্যানিং তো তোমারই ছিল, আর এত পারফেক্ট যে সবকিছু যেন রিহার্সালের মতোই হয়েছে।
কমলাজি স্নেহভরা কিন্তু চালাক হাসি দিয়ে মঞ্জুর পিঠে হাত বুলিয়ে বললেন, মেয়ে, তোর জন্য তো আমি কিছুই করতে পারি। তুই তো আমার আসল শক্তি, বাকি সব তো শুধু মোহমায়া। মঞ্জুর চোখে অহংকার ভাসতে লাগল, কিন্তু তারপর একটু গম্ভীর হয়ে বলল, মা, কিন্তু সেই দিন আমরা দুজন সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। যেমনই আমি তাদের সেই ইঞ্জেকশন দিতে যাচ্ছিলাম, হঠাৎ আমার শাশুড়ির চোখ খুলে গেল। তিনি চিৎকার করতে যাচ্ছিলেন যে অরুণ ঝাঁপিয়ে তার মুখ বন্ধ করে দিল। কমলাজি অবাক হয়ে বললেন, কি? তারপর কি হলো? এবার অরুণ বলল, আওয়াজে এখনও হালকা কাঁপুনি ছিল। মাঝি সেই সময় সবচেয়ে বড় ভয় এটাই ছিল যে যেমনই সবকিছু হয়েছে, বাইরে থেকে সেই বুড়োর আওয়াজ এসে গিয়েছিল। তিনি মর্নিং ওয়াক থেকে ফিরে এসেছিলেন, আর তাড়াহুড়ে সেই ইঞ্জেকশনের শিশি আমার হাত থেকে ছুটে বিছানার নিচে পড়ে গিয়েছিল। সেই কথাই আমাদের খেয়ে যাচ্ছিল। এতদিন মঞ্জু হেসে কথা শেষ করল, কিন্তু যেমনই সেই বুড়ো ঘর ছেড়ে চলে গেল, আমরা চিন্তার শ্বাস নিলাম, আর সেই শিশিটাও আমাদের কাছে এসে গেল। কমলাজি হেসে তালি বাজিয়ে দিলেন। চলো, বলে না, শেষ ভালো তো সব ভালো। আর তারপর তিনজনের হাসি সেই ঘরের দেয়ালে গুঞ্জন করতে লাগল, একদম নির্ভয়, নির্দয় আর আত্মাকে স্তব্ধ করে দেওয়ার মতো। কিন্তু সত্যিই কি এটা শেষ ভালো ছিল, নাকি কোনো ছায়া এখন ধীরে ধীরে ফিরে আসছিল, যা এই তিনজনের হাসিকে কোনো ঝড়ে বদলে দেবে? আর উধার অন্যদিকে হরনাথজি এখন সেই সব করে ফেলেছিলেন যার কল্পনাও তার ছেলে বউ করেনি। যে ঘরকে তারা লুটে নিয়েছিল, যে মাকে তারা মেরে ফেলেছিল, আর যে বাবাকে তারা শুধু বোঝা ভেবেছিল, সেই বাবা এখন সেই বোঝার ছাই থেকে একটা চুপচাপ ঝড় তুলে ফেলেছিলেন। বলে না, যাদের সব কিছু হারিয়ে গেছে তাদের কাছে হারানোর মতো কিছু বাকি থাকে না, কিন্তু করার মতো অনেক কিছু থাকে। জির থলিতে শুধু দলিল ছিল না, বরং তার আত্মার আগুনও ছিল। তিনি এখন শুধু একজন দুঃখী স্বামী বা ভাঙা বাবা ছিলেন না, তিনি এখন ইনসাফের গল্প লিখতে বেরিয়েছিলেন। এমন গল্প যেখানে কেউ চিৎকার করবে না, কেউ আঙুল তুলবে না, শুধু একদিন পুরো সত্য নিজে থেকেই সামনে চলে আসবে। আর সেই দিন এখন দূরে ছিল না। একটা সাদা সিধে কিন্তু পুরনো আর গভীর কাঠের অফিস ছিল সেটা। দেয়ালে আইন সম্পর্কিত বই, পুরনো ফাইলের গন্ধ আর একটা নিম আলয়ের টেবিল ল্যাম্প। জি একটা বেঞ্চে বসেছিলেন, মুখে গম্ভীরতা, চোখে ক্লান্তি, আর হাতে সেই থলি যা এখন একজন খুনি ছেলেকে বেনাকাব করার চাবি হয়ে গিয়েছিল। তার পাশে বসেছিলেন তার পুরনো আর বিশ্বস্ত বন্ধু সুরেশলাল। সাদা ঝকঝকে চুল, চোখে চিন্তা আর ঠোঁটে সত্যিকারের বন্ধুত্ব। আর সামনে টেবিলের ওপারে বসেছিলেন উকিল শ্রীবাস্তব, একজন শান্ত, গম্ভীর আর অভিজ্ঞ উকিল, যার কলম এখন হয়তো একটা ইনসাফের কাহিনী লিখতে যাচ্ছিল। উকিল ধীরে ধীরে দলিল তুললেন, চশমা ঠিক করলেন এবং পাতা উল্টাতে উল্টাতে বললেন, হরনাথজি, আপনি পুরোপুরি নিশ্চিত তো আপনি আপনার পুরো সম্পত্তি এই ট্রাস্টের নামে করতে চান, যা বৃদ্ধদের জন্য কাজ করে, এবং এই ঘরের নামেও ছেলে বা বউয়ের কোনো দাবি থাকবে না? হরনাথজি একটা গভীর শ্বাস নিলেন এবং তারপর দৃষ্টি নিচু করে বললেন, হ্যাঁ, এখন আমার দুনিয়ায় আমার সাবিত্রী নেই। আর ছেলে তো সেই দিন মরে গিয়েছিল যেদিন আমার সাবিত্রীকে আমার থেকে কেড়ে নিয়েছিল। সুরেশলালজির চোখ ভিজে গেল। সেটাই প্রথমবার তার বন্ধু হরনাথজির আওয়াজে এমন কিছু ছিল। সেই ঘুটান আর আহত আত্মাকে শুনছিলেন, যাকে হয়তো এখনও কেউ বুঝতেই পারেনি। হরনাথজি ফাইলের দিকে ইশারা করে বললেন, শুধু এইটুকু করুন যে আমার পর এই ঘর সেই বেসহারা বৃদ্ধদের হোক, যাদের ছেলেরা তাদেরকেও এমনই কোনোদিন ধাক্কা দিয়ে দেবে, কিন্তু আমার মতো তারা যেন একা না কাঁদে, একা না মরে। উকিল মাথা নিচু করলেন, যেন একজন বাবার দুঃখের সামনে আইনও কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গিয়েছিল। তারপর কিছুক্ষণ পর উকিল শ্রীবাস্তব দলিলের একটা মোটা ফাইল হরনাথজির সামনে রাখলেন। তারপর চশমাটা আরেকটু চোখের সাথে লাগিয়ে নিলেন এবং পাতা উল্টাতে উল্টাতে বললেন, আপনি যেমন বলেছিলেন হরনাথজি, আমি সব কাগজপত্র তৈরি করে ফেলেছি। তিনি নিজের কলম তুললেন, ফাইলটা হরনাথজির দিকে এগিয়ে দিলেন এবং গম্ভীর স্বরে বললেন, শুধু এখন এই কাগজগুলোতে আপনার দস্তখত দরকার। তারপর এই সম্পত্তির ওপর আপনার ছেলে আর বউয়ের কোনো অধিকার থাকবে না, না ঘরের ওপর, না ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর, না জায়গা জমির ওপর। ঘরে কয়েক মুহূর্তের স্তব্ধতা নেমে এলো। হরনাথজি চুপচাপ নিজের স্ত্রীর ছবির দিকে তাকালেন, যেটা তিনি নিজের পকেটে রেখে দিয়েছিলেন।
সেই ছবিটাকে নিজের হাতের তালুতে চেপে ধরে তিনি একটা গভীর শ্বাস নিলেন, যেন কোনো ভারী পাথর তুলতে যাচ্ছেন। তিনি কলম তুললেন কাপা হাতে, কিন্তু একটা দৃঢ় সংকল্প নিয়ে তিনি দলিলগুলোতে নিজের স্বাক্ষর করে দিলেন। সেই প্রতিটা অক্ষর যেন সাবিত্রীজির জন্য ইনসাফ, নিজের অপমানের জবাব আর একটা ভাঙা বিশ্বাসের দাম চুকিয়ে দিচ্ছিল। স্বাক্ষর শেষ হতেই উকিল মাথা নেড়ে বললেন, এখন এই ঘর, এই নাম আর এই সম্মান সেই লোকদের মিলবে যারা সত্যিই এর হকদার। সুরেশলালজি চুপচাপ বসেছিলেন, কিন্তু তার চোখে গর্ব ছিল যে তার বন্ধু এখনও ভেঙে পড়েনি, বরং একটা নতুন লড়াই লড়ার জন্য দাঁড়িয়ে গেছে। উকিলের কাছ থেকে ফাইল নিয়ে হরনাথজি সেটা থলিতে যত্ন করে রাখলেন। তারপর সুরেশলালজির সাথে ধীর পায়ে অফিসের বাইরে বেরিয়ে এলেন। দরজা দিয়ে বেরোতেই তিনি নিজের পকেটে হাত দিলেন এবং পুরনো মোবাইলটা বের করতে করতে একটা লম্বা শ্বাস নিলেন, যেন কোনো বড় মোর্চায় শেষ বাঁশি বাজাতে যাচ্ছেন। হরনাথজির হাতে এখন আর কোনো কম্পন ছিল না। সেই কম্পন তো তখন ছিল যখন ছেলের ঘৃণা সহ্য করেছিলেন। এখন তো শুধু একটা আগুন ছিল, আর সেই আগুনে জ্বলতে থাকা একটা সিদ্ধান্ত। তিনি ধীরে ধীরে বললেন, চল সুরেশলাল, এখন সময় এসে গেছে সেই সন্তানকে শিক্ষা দেওয়ার যে নিজের মায়ের কোলকেই কলঙ্কিত করে দিয়েছে। সুরেশলালজি কিছু না বলে মাথা নেড়ে বললেন। তার চোখে কিছু অস্থিরতা ছিল, কিন্তু সাথে একটা দৃঢ় বিশ্বাসও যে আজ বন্ধু একা নয়। জি সেই পুরনো নম্বরটা ডায়াল করলেন, ইন্সপেক্টর রবিনের। ফোনের অন্য প্রান্তে যেমনই কল লাগল, গম্ভীর আর দৃঢ় আওয়াজ ভেসে উঠল। হরনাথজি সোজা উত্তর দিলেন, হ্যাঁ রবিন সাহেব, সব কাগজপত্র তৈরি হয়ে গেছে। যা আমি বলেছিলাম তার একটা প্রমাণ আমার কাছে আছে। এখন শুধু ফোনের ওপার থেকে ইন্সপেক্টর রবিনের আওয়াজ এলো, আপনি নিশ্চিন্ত থাকুন, পুলিশ সময় মতো পৌঁছে যাবে। এখন তারা দুজন বাঁচবে না। যা আপনি সহ্য করেছেন তার হিসেব এখন আইন দেবে। শুধু আপনি ঘরে ফিরে যান, আর বাকি কাজটা আমাদের ওপর ছেড়ে দিন। হরনাথজি ফোন কেটে দিলেন এবং গভীর শ্বাস নিতে নিতে আকাশের দিকে তাকালেন। সাবিত্রী, এখন তুমি দেখো না, তোমার খুনিরা চিন্তামুক্ত হয়ে বাঁচতে পারবে না। তার মুখে এখন আর চোখের জল ছিল না, শুধু একটা নীরবতা ছিল, যেখানে ঝড় পুষে রাখা হয়েছিল। আর উধার ঘরের ভিতর এখনও উৎসবের মেজাজ ছিল, কিন্তু এটা কোনো উৎসবের নয়, বরং লোভ আর জয়ের নেশার উৎসব ছিল। মঞ্জু নিজের শাশুড়ি সাবিত্রীজির আলমারির সামনে বসেছিল, একটা একটা গয়না বের করে নিজের গায়ে পড়ে দেখছিল, যেন কোনো পুরনো বাক্স থেকে বাচ্চাকালের খেলনা বের করছে। মা দেখো না এই আংটিটা। সে একটা হীরের আংটি বের করে চকচক করতে করতে বলল, আপনার হাতে তো অসাধারণ লাগবে। কমলাজি কাছে এসে বসলেন এবং সেই আংটিটা নিজের আমুলে পড়তে পড়তে বললেন, সত্যি এটা তো খুব সুন্দর। যখন সেই বুড়ি এখন আর নেই, তাহলে কেন এটা তার বউয়ের মাই সামলে রাখবে না? তিনজনের হাসি ঘরে গুঞ্জন করে উঠল, এমন একটা হাসি যাতে না মানবতা ছিল, না সম্পর্কের কোনো মর্যাদা। মঞ্জু এবার হার বের করে নিয়ে গলায় পড়তে পড়তে আয়নায় নিজেকে দেখল। এখন তো আমি সত্যিই এই ঘরের রানী লাগছি মা। কমলাজি হেসে বললেন, রানী তো নয়, মহারানী। আর তোর অরুণ তো কোনো রাজার চেয়ে কম নয়। আর ঘরে হাসির গুঞ্জন ছড়িয়ে পড়ল। কমলাজি আংটিটা আরেকবার দেখে বললেন, এখন এই ঘরে শুধু তোমাদের দুজনের হক আছে। কিন্তু তখনই হাসির মাঝে যেন সময় থেমে গেল। মূল দরজায় একটা ছায়া দাঁড়িয়েছিল, আর সেটা আর কেউ নয়, হরনাথজি ছিলেন। তার মুখে ক্লান্তি ছিল না, বরং একটা পাথরের মতো কঠোরতা ছিল। তার চোখ যেন সব কিছু ছিঁড়ে দেখছিল। মঞ্জুর চোখ ফেটে যাওয়ার মতো হয়ে গেল। অরুণের শিরদাঁড়ায় একটা ঠান্ডা ঢেউ বয়ে গেল। বাবা, অরুণ কাপা আওয়াজে বলল। তারপর একটু থেমে বলল, কোথায় চলে গিয়েছিলেন? আপনাকে আমি কত খুঁজেছি। জি এক মুহূর্ত নষ্ট না করে তীব্র আওয়াজে বললেন, এখন আর একটা শব্দ বলবি না, বন্ধ কর তোর এই নাটক আর এই মিথ্যে দেখানো। তার স্বর এত তীক্ষ্ণ ছিল যে কমলাজির হাসিও পলকে উধাও হয়ে গেল। আজ প্রথমবার আমি দেখলাম কিভাবে মানুষের চেহারায় পশুও হাসতে পারে। তোমরা সবাই এখানে উৎসব করছো, কিন্তু এখন অনেক হয়েছে। আর তারপর তিনি ঘরের ভিতর এলেন এবং টেবিলে রাখা গয়নাগুলো দেখলেন। এসব গয়না আমার সাবিত্রীর। তোদের সাহস হলো কি করে এগুলোতে হাত লাগানোর? এখন তোরা সবাই জেল যাওয়ার জন্য তৈরি হয়ে যা। তার মুখ থেকে এতটুকু শোনা ছিল যে তখনই অরুণ চিৎকার করে বলল, তোর পাগলামি তোর কাছে রাখ আর এখান থেকে বেরিয়ে যা। এই ঘরে এখন আমার আর মঞ্জুর হক আছে। এমন বলে সে নিজের বাবার হাত ধরল এবং ধাক্কা মেরে বাইরে বের করে দেওয়ারই ছিল। আর তখনই মঞ্জুও বলল, বড় এসেছে আমাদের জেলে পাঠানোর।
কিন্তু তখনই হরনাথজি তার হাত ঝটকা দিয়ে একটা জোরালো থাপ্পড় তার গালে বসিয়ে দিলেন এবং বললেন, খবরদার, তোর নোংরা হাত দিয়ে যদি আমাকে ছুঁয়েছিস তো তোর এই হাতই ভেঙে দেব। তার চোখে এখন আর চোখের জল ছিল না, শুধু এমন একটা আগুন ছিল যা সবকিছু পুড়িয়ে দেওয়ার জন্য তৈরি ছিল। আর তখনই ঘরের বাইরে একটা সাইরেনের আওয়াজ শোনা গেল। পুলিশ এসে গিয়েছিল। হরনাথজি কয়েক পা এগিয়ে গেলেন এবং এখন তার আওয়াজে সেই কম্পন ছিল যা পাথরকেও চিরে দেয়। আর এই ঘরের হকের কথা বলতে গেলে তিনি সোজা মঞ্জু আর অরুণের চোখের দিকে তাকিয়ে বললেন, তাহলে শুনে নাও, এখন এই ঘরের ওপর তোদের কোনো হক নেই। ঘরে স্তব্ধতা নেমে এলো। আমি আমার পুরো জীবনের উপার্জন, আমার মেহনত, আমার সাবিত্রীর স্মৃতিতে সাজানো এই ঘরকে এখন সেই ট্রাস্টের নামে করে দিয়েছি যেখানে কোনো ছেলে নিজের মা বাবার সাথে এমন প্রতারণা করতে পারবে না। আর হ্যাঁ, আমার সাবিত্রীর খুনকে যা ন্যাচারাল ডেথ বলে তোরা দুজন চেপে দিয়েছিলি, এখন তার প্রমাণ আমার কাছে আছে। তোদের নিজের ঘর থেকে তোদের নিজের কাজের গুঞ্জন, যেখানে তোদের তিনজনের সেই কথাগুলো আছে যা তোরা হাসতে হাসতে বলছিলি। তারপর তিনি পকেট থেকে একটা ছোট ক্যামেরা বের করলেন। এটাই সেই সাক্ষী যেখানে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে, যেটা সাবিত্রী লাগাতে মানা করেছিল, কিন্তু আজ সেইটাই তোদের তিনজনের সত্যি দুনিয়ার সামনে এনে দিয়েছে। এত বলে তিনি দরজার দিকে ঘুরলেন এবং দরজায় ইন্সপেক্টর রবিন আগে থেকেই দাঁড়িয়েছিলেন। এখন ইনসাফ বলবে, আর তোরা দুজন শুধু শুনবি। ইন্সপেক্টর রবিন হরনাথজিকে একটা আশ্বস্ত দৃষ্টিতে দেখলেন এবং তারপর পা এগিয়ে দিলেন। তার পিছনে দুজন কনস্টেবল ছিল, একজনের হাতে ক্যামেরা আর অন্যজনের হাতে গ্রেফতারির ওয়ারেন্ট। মঞ্জু আর কমলার চোখ ফেটে যাওয়ার মতো হয়ে গেল। কমলার হাসি এখনও কয়েক মুহূর্ত আগে ঘরে গুঞ্জন করছিল, এখন তার মুখ সাদা চাদরের মতো হয়ে গিয়েছিল, যেন তার শিরা থেকে সব রক্ত শুকিয়ে গেছে। ইন্সপেক্টর, এটা তো মজাক, অরুণ ঘাবড়ানো আওয়াজে বলল, কিন্তু তার শব্দেও কাঁপছিল। ইন্সপেক্টর রবিন তার দিকে তাকিয়ে বললেন, মজাক তো তখন ছিল যখন তোমরা সবাই মিলে একজন মায়ের শ্বাস কেড়ে নিচ্ছিলে, এখন এটা ইনসাফ। মঞ্জু গয়নায় ভরা হাত কাঁপতে কাঁপতে পিছনে সরিয়ে নিল। তার মুখ এখন ভয় আর লজ্জার ঘুটন থেকে থরথর করছিল। কমলা বলার চেষ্টা করছিল, কিন্তু শব্দ গলায় আটকে গিয়েছিল। সে যেমনই পা পিছিয়ে নিতে গেল, এক কনস্টেবল এগিয়ে এসে তার হাতে হাতকড়া পরিয়ে দিল। আপনাকে গ্রেফতার করা হচ্ছে। ভারতীয় দণ্ড সংহিতার ধারা ৩০২, ১২০ এবং ২০১-এর অধীনে মামলা রুজু করা হচ্ছে। হত্যা, ষড়যন্ত্র এবং প্রমাণ লোপাটের ষড়যন্ত্র। মঞ্জু যেন মাটিতে পড়ে গেল। তার হাসি এখন একটা বিহব্বলতায় বদলে গিয়েছিল। না, এটা মিথ্যে, আমরা কিছু করিনি। অরুণ সেখানে মাটিতে বসে পড়ল। এখন তার মুখে না কোনো গর্ব ছিল, না নিজের বাবার দিকে তাকানোর সাহস, কারণ সে জানত এখন আর কোনো বাঁচানো নেই। কমলার নীরবতা, মঞ্জুর চিৎকার আর অরুণের ঝুঁকে পড়া ঘাড় এখন যে কোনো মানুষকে এটা ভাবতে বাধ্য করছিল, কত নিচে নামতে পারে একজন মানুষ যখন তার লোভ নিজের লোকদের চেয়ে বড় হয়ে যায়। পুলিশ তাদের নিয়ে চলে গিয়েছিল। হরনাথজি কিছুক্ষণ সেই জায়গায় দাঁড়িয়ে রইলেন যেখানে সাবিত্রীজি বসতেন, হাসতেন। তিনি ধীরে ধীরে পকেট থেকে সাবিত্রীর ছবি বের করলেন, সেই ছবিটা যেটা সবসময় তার কাছে থাকত, আর সেটা দেখে বললেন, দেখলি সাবিত্রী, তোর হরনাথ হার মানেনি, তোর জন্য তোর নামের যে ইজ্জত বাঁচিয়ে এনেছি, যা এই ৪ দেওয়ালের চেয়ে অনেক বড়। সূর্য এখন জানালা দিয়ে উঁকি দিচ্ছিল, কিন্তু এবার তার আলো কোনো জয়ের মতো লাগছিল, আর হরনাথজির মনে এখন একটা স্বস্তি ছিল যে তার সাবিত্রীকে ইনসাফ মিলে গেছে। এই গল্পের শেষে একটা প্রশ্ন প্রতিটা হৃদয়কে চিড়ে দেয়, সত্যিই কি সন্তান এতটা বদলে যেতে পারে? মা বাবা সেই রোদ যারা নিজেরা জ্বলে যান যাতে তাদের সন্তানরা ছায়া পায়, কিন্তু যখন সেই সন্তানরাই তাদের বুড়ো বয়সে অন্ধকার হয়ে যায়, তখন মানুষ নয়, মানবতা মরে যায়। যে হাতগুলো তোমাকে হাঁটতে শিখিয়েছিল, সেই হাতগুলো যদি থরথর করে খাবার রাঁধে, তাহলে সেটা শুধু ক্লান্তি নয়, সেটা সেই সম্পর্কের শেষ শ্বাস হয়। এই গল্প শুধু একজন বাবার নয়, এটা সেই লক্ষ লক্ষ মা বাবার সত্যি যারা আজও ঘরে চুপচাপ চোখের জল গিলে খান নিজেরই সন্তানদের বেপরোয়া ভাব দেখে। যদি আপনার মা বাবা জীবিত থাকেন, তাহলে তাদের শুধু জীবিত থাকতে দেবেন না, তাদের অনুভব করাবেন যে আপনি তাদের সাথে আছেন, কারণ তাদের চলে যাওয়ার পর যে নীরবতা ঘরে গুঞ্জন করে, সেটা সারা জীবন পিছু ছাড়ে না। তাদের চলে যাওয়ার পর অনুশোচনা করার চেয়ে আজই তাদের জড়িয়ে ধরুন,
কারণ মা বাবার সাথে থাকা শুধু দায়িত্ব নয়, একটা আশীর্বাদ। আপনার এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। দেখা হবে এমনই আরেকটা মনোরম গল্পে। ততক্ষণ নিজের আর নিজের আপনজনদের খেয়াল রাখুন। ধন্যবাদ।